সেনাপ্রধান জনাব মিস্টার ওয়াকারুজ্জামানকে নিয়ে বিএনপি পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। ওয়াকারুজ্জামানকে দিয়ে যে কাজ করানোর কথা সেই কাজ বিএনপি করাতে পারছে না কিংবা পারবে না, এটা সম্ভব নয়। বিএনপি একটা ধরা খাচ্ছে। কি ধরা খাচ্ছে আমি আসছি। দর্শক, বিএনপি কার্যত এখানে নিরুপায়, কিছু করার নেই। পারবে না ওয়াকারুজ্জামানকে সরাতে, পারবে না ওয়াকারুজ্জামানকে দিয়ে বিএনপি যা করাতে চায় সেটা করতে। বিএনপি একটা কঠিন ক্রাইসিসে আছে। সেই ক্রাইসিসটা হচ্ছে অনেকটা নিরুপায়। ক্ষেত্রে বিএনপি ক্ষমতা এসেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, কোনো উন্নতি নাই। দেশে অপরাধ বেড়েছে, খুন, ধর্ষণ, মাদক, চাঁদাবাজি, কোনো কিছুর লাগাম বিএনপি টানতে পারেনি। ভয়াবহভাবে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিএনপিকে যদি দেশ চালাতে হয় তাহলে তাদেরকে অবশ্যই চাঁদাবাজি কিছুটা নিয়ন্ত্রণে আনতে হবে, অপরাধ দমন করতে হবে, সন্ত্রাস, এই যে বিভিন্ন জায়গায় গোলাগুলি। আপনি চিন্তা করেন, হাসিনার আমলে ফেসিবাদ ছিল, কিন্তু মানুষের ঘরের মধ্যে ঢুকে 4 জনকে হত্যা করা, 6 জনকে হত্যা করা, জবাই করা, ঘরের মধ্যে ঢুকে হর হামেশা প্রত্যেক দিন পত্রিকার পাতা খুলেন, অমুক জায়গায় 4 জনকে হত্যা, অমুক জায়গায় 6 জনকে হত্যা, অমুক জায়গায় গুলি করে অমুক বাহিনীর প্রধান হত্যা। তো এই পরিভাষাগুলোই তো বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছিল। এটা ছিল বিএনপি আমলে, যে পিচ্চি হান্নান, কান কাটা জাহাঙ্গীর, কালো জাহাঙ্গীর, ধলা কদু, লাল অমুক, এরকম এই সন্ত্রাসীদের বিভিন্ন যে প্রতীকী নাম, বিভিন্ন গ্রুপ, এটা কিন্তু হারিয়ে গিয়েছিল। এটা ছিল বিএনপির আমলে, আবার বিএনপি সরকারই এটা ধ্বংস করেছিল র্যাবের মাধ্যমে। এগুলো সব ক্রসফায়ার দিয়ে মেরে ফেলেছিল। হাসিনার আমলে হাসিনা এগুলো সাইজ করতো নানানভাবে। হাসিনা ছাত্রলীগ ভয়াবহ জুলুম করেছে, চাঁদাবাজি করেছে এবং ফ্যাসিবাদ কায়েম করেছে, ভিন্ন মত দমন করেছে, হত্যা করেছে, সব ঠিক আছে, ক্যাম্পাসগুলো দখল করেছে। কিন্তু ওইরকম ভয়াবহ সন্ত্রাসকে হাসিনা প্রশ্রয় দেননি। আওয়ামী লীগের কেউ ওরকম সন্ত্রাস করলে হাসিনা খেয়ে দিতেন, এবং ছাত্রলীগের কেউ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করত হাসিনা কিন্তু খেয়ে দিত। যার ফলে মানুষের জনজীবনে কিছুটা হলেও নিরাপত্তা ছিল। রাজনৈতিক নেতাকর্মীদের ভিন্ন মতের উপর ভয়াবহ নির্যাতন হতো, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলতে যা বোঝায় যে মানুষ দরজা খুলে ঘুমাতে পারে না, চোরি, ডাকাতি, শীত কাটা, মানে এগুলো অ্যাভেলেবেল, এবং ঘরের ভিতরে ঢুকে জায়গা তাকে মেরে ফেলবে, মা মেয়েকে জবাই করে ফেলবে, মা মেয়েকে ধর্ষণ করবে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, এই যে নানান যে কাহিনী, যে ঘটনা, এগুলো এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং বিএনপির লোকজনই এর সাথে জড়িত। আবার সেই কালা জাহাঙ্গীর, ধলা কদু, লাল বাল, অমুক তমুক নানান কিছু আলোচনায় আসে, যেটা প্রায় 2 দশক রাজনীতিতে বা বাংলাদেশে এটা ছিল না। এবং আমরা যেটা শুনেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাঁদাবাজদের তালিকা করেছে, সন্ত্রাসের তালিকা করেছে, কিন্তু মজার বিষয়ে এই তালিকা যাদের নাম এসেছে তাদেরকে দমন করার কোনো সক্ষমতা পুলিশের নেই, এবং তালিকা করে আসলে অপরাধ দমন করা যায় না। এই তালিকার কাউকেই ধরতে পারবে না। আপনি চিন্তা করেন, ডাক্তার কামরুল ইসলাম, সেই 2000-এর বেশি কিডনি ফ্রি প্রতিস্থাপনকারী ডাক্তার, তিনি বেশিরভাগ কিডনি প্রতিস্থাপন করেছেন তো হাসিনার আমলে, এবং ইউনূসের আমলেও কিছু করেছেন। হাসিনার আমলে, ইউনূসের আমলে, কোনো আমলে তার কাছ থেকে কেউ চাঁদা চায়নি। তার মুখের দিকে তাকালে, তার দাঁড়ের দিকে তাকালে তো যত বড় চাঁদাবাজ হোক, তার মন বলে যাওয়ার কথা যে স্যারের কাছে আমি কিভাবে চাঁদা চাই? কিডনি প্রতিস্থাপন করেন, মানবিক ডাক্তার, আমি চাঁদাবাজি করব? আমি বিএনপি সাবেক মহাসচিবের কাছ থেকেও আমি চাঁদা খাবো, তার পরিবারের কাছ থেকেও চাঁদা খাবো, কিন্তু ডাক্তার কামরুল ইসলামের কাছ থেকে তো চাঁদা খাওয়া যায় না, হওয়ার কথা এটা। কিন্তু না, এই বিএনপি সেই ডাক্তার কামরুল ইসলামের কাছেও চাঁদা খেয়েছে। চিন্তা করছেন চাঁদাবাজি কতটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে, কতটা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, এখন বিএনপি যদি বাঁচতে চায়, যদি দেশ চালাতে চায়, যদি স্থিতিশীলতা আনতে চায়, মানুষকে যদি শান্তি দিতে চায়, ফেসিবাদ কায়েম করেও টিকে থাকা যায়, যেটা হাসিনা করেছিল, মানুষকে শান্তি দিয়ে, মানুষের খাওয়া পড়া, মানুষের জীবনের নিরাপত্তা মোটামুটি থাকতে হবে, তাহলে ফেসিবাদের মধ্যেও মানুষ
যেমন মানুষ তত্ত্বাবধায়ক সরকার হাসিনা আমলে চাইতো, কিন্তু কেউ মাঠে নামতো না, কারণ তারা মোটামুটি নিরাপদে ছিল। হাসিনার আমলে আপনি রাত 12টায় যদি ঢাকার শহরে কয়েক লক্ষ টাকা পকেটে নিয়ে আপনি মোহাম্মদপুর এলাকা থেকে বিভিন্ন এলাকা থেকে যান, আপনার ওরকম টেনশন হতো না, কারণ পুলিশের শক্তিশালী অবস্থান ছিল যে আপনার কাছ থেকে কেউ টাকা নিয়ে যাবে, বিষয়টা এরকম ছিল না। ভালোই ছিল সবকিছু, মবের ভয়ও ছিল না। এখন মবের ভয়ও আছে এবং চুরি ছিনতাই এগুলো অ্যাভেলেবেল রূপ ধারণ করেছে। তো এই পরিস্থিতিতে বিএনপি চিন্তা করছে আমাদেরকে অপারেশন চালাতে হবে, চাঁদাবাজি এবং সন্ত্রাস দমন করতে হবে। অলরেডি সালাউদ্দিন আহমেদ নির্দেশনাও দিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। সালাউদ্দিন আহমেদ নড়েচড়ে বসেছেন, দুই একজনকে ধরতে গেলেই তো বেকার যাবে। যেমন কুমিল্লায় এক উপজেলা বিএনপি সভাপতিকে চাঁদাবাজির অভিযোগে ধরেছে, তার কর্মীরা যা করেছে তাতে অন্য থানার পুলিশ এটা সাহস পাবে না। এর মানে এই তালিকা ধরে এইভাবে পুলিশ দিয়ে দমন করা সম্ভব না। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, চাঁদাবাজি দমন, সন্ত্রাস দমন, ধর্ষক দমন এটা সম্ভব না, ছিনতাইকারী দমন সম্ভব না। যদি এটা দমন করতে হয় তাহলে যৌথ বাহিনীর অপারেশন লাগবে, অপারেশন ক্লিন হার্ট লাগবে। আর অপারেশন ক্লিন হার্ট 2 যদি চালাতে হয় তাহলে শত শত ছাত্রদল, যুবদল, বিএনপি নেতাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে সত্য কথা, শুনতে যতই খারাপ লাগুক। এখন এই সরাসরি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা ছাড়া কোনো উপায় নেই। উপায় নাই বলেই তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড র্যাবের মাধ্যমে বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছেন খালেদা জিয়া। এখনো যেহেতু বিএনপির লোকজন এর সাথে জড়িত এবং পুলিশ তো একদম ধ্বংসে হয়ে গিয়েছে, পুলিশের মেরুদণ্ড এখন সোজা হয়নি, পুলিশের চরিত্রে কোনো পরিবর্তন হয়নি, যার ফলে পুলিশ এগুলো করতে সক্ষমতা রাখে না। এটা সেনাবাহিনীর মাধ্যমে সম্ভব। সেনাবাহিনী যদি যৌথ বাহিনীর অপারেশন কন্ডাক্ট করে, ওয়াকার যদি রাজি হয় যে ঠিক আছে, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অপারেশন ক্লিন হার্ট 2 চলবে এবং এইসব সন্ত্রাসীদের আমরা দমন করব। দমন করতে যে অনেককে ক্রস ফায়ার দিতে হবে, নেতৃত্বে থাকবে সেনাবাহিনী, কিন্তু ওই সেনাবাহিনী থেকে যারা র্যাবে গিয়েছে তারা ক্রস ফায়ার দিবে বা অন্য বাহিনী ক্রস ফায়ার দিবে। এভাবে বা এইসব ক্রস ফায়ার সারা বাংলাদেশে সন্ত্রাস দমন যে সম্ভব নয়, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। আমরা ক্রস ফায়ারের পক্ষে কিছুতেই নয়। একজন সন্ত্রাসীকে যদি বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হয় আমরা তার প্রতিবাদ করব, কিন্তু আপনার পুলিশ ঘুষ খাবে, সব জায়গায় হবে দুর্নীতি, সন্ত্রাসীকে ধরবে, আপনার দলের লোকজন সারিয়ে নেবে। এই কালচার বজায় রাখলে তো আপনাকে ক্রস ফায়ারের দিকে যেতে হবে। এখন সমস্যা হচ্ছে যে ওয়াকারুজ্জামানকে বসিয়েছে হাসিনা, ইউনূসের আমলও ছিলেন, এখনো আছেন, ভারতের সাথে একটা ভালো সম্পর্ক রাখেন, সামনে কি না কি হয়। তো ওয়াকার বিএনপির জন্য এই ক্রসফায়ার দেয়ার বা এই অপারেশন ক্লিন হার্ট চালানোর ঝুঁকি নিবেন না, তিনি অপারেশন চালাতে রাজি হবেন। এমনকি ওয়াকারুজ্জামানের যে বাহিনী, সেনাবাহিনী, তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন, এতেও ঠিক মতো নাকি রাজি না, তারপরও করতে হচ্ছে। দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা এই কথা বলেছেন, মানে মাঠে থাকবে সেনাবাহিনী, মাঠে নামকাওয়াস্ত থাকতে চায়, কিন্তু সিরিয়াসলি অপারেশন গ্রিন হার্ট চালাবে, বিএনপির লোকজনকে ধরে একদম সাইজ করবে, এটা ওয়াকারুজ্জামান করতে চাইবেন না। যার ফলে এবং বিএনপি ওয়াকারুজ্জামানের মাধ্যমে করাতে চাইলেও তিনি করতে চাইবেন না, যার ফলে ওয়াকারুজ্জামানকে দিয়ে বিএনপির পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। এটি হচ্ছে আসল কথা। এখন আপনি যদি এখানে ধরে নেন যে গ্রামীণ ফোনের মালিক কোম্পানি নরওয়েজিয়ান, তাদের স্বার্থ থাকে সব জায়গায়, নেদারল্যান্ডের স্বার্থ থাকে, এরা কিন্তু খুব গোপনে থাকে, কিন্তু তাদের স্বার্থ থাকে, এরা কিন্তু সব কলোনিয়াল কান্ট্রি। এখন আমি আসি মার্কিনের প্রশ্নে। একটা সময় ছিল যখন বলা হতো অল ইউরোপিয়ান ক্লাব হচ্ছে এই সকল ষড়যন্ত্রের সূতিকাগার। পরবর্তীতে অল ইউরোপিয়ান ক্লাবে এমন ভাবে সবকিছু জেকে বসে যে ওখান থেকে সরে যায়, তখন আর সূতিকাগার হয় না। এবং শেখ হাসিনা কিন্তু খুব একটা প্রাইড নিতেন, সেটা হচ্ছে সে আমেরিকাকে কোনো পাত্তা দিত না, মোটেও পাত্তা দিত না। আমেরিকার কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে তাদের একটা ইগো আছে, যে মানে উই আর দ্য কিং, আমরা যেটা চাবো ওয়ার্ল্ডে সেটাই হবে। এটা কিন্তু একটা আমেরিকার ইগো, যে মানে আমাদের চেয়ে পাওয়ারফুল কেউ নাই। অ্যাকচুয়ালি তাদের
যে ধরনের নেটওয়ার্ক, তাদের ক্ষমতা, টাকার ক্ষমতা, তাদের যে ধরনের মানে যেটাকে বলে ওই ডিপ স্টেটের বিস্তার এতটা স্ট্রং, যারা মানে ওই মাদুরোর মতো প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল, কোথাও একটা বোমা ফেলে দিল, কেউ কিছু বলে না। তাদের সাথে লাগার ক্ষমতা কারো নাই। এখন আপনি চিন্তা করেন যে আমেরিকার ২ টা নেটওয়ার্ক, সুজন আর সিজিএস। সুজন আর সিজিএস। আচ্ছা, একটু বলি, সুজন হচ্ছে বদিউল আলম মজুমদারের, আর আর সিজে সিজিএস হচ্ছে জিল্লুর রহমান। জিল্লুর রহমানের, যার স্ত্রী ওই যে মহিলা সড়ক আসনে এমপি হলো সংসদ বিএনপি। সদস্য হচ্ছেন। হ্যাঁ, তো এখন সুজন সভাপতির বাসায় মার্কিন রাষ্ট্রদূত আসতেছেন, এদিকে জাহাঙ্গীর কবির নানকের লোক তার গাড়ি ভেঙে দিচ্ছে, গাড়িতে ওই ইট যে মারতেছে। মার্শা বার্নিকাটের, আচ্ছা হ্যাঁ। আবার একজন সংসদে দাঁড়িয়ে একজন প্রেসিডিয়াম সদস্য বলতেছে এই সকল কাজের মেয়ে মর্জিনা, মানে মজিনাকে, ড্যান মজিনাকে বলতেছে কাজের মেয়ে মর্জিনা। আবার তারপরে পিটার হাস মায়ের ডাকের সানজি ডাক্তার তুলির শাহিনবাগের বাসায় যাওয়ার পথে গেল, তাকে ধরে টানাটানি করলো, তার গাড়িতে আঘাত এরপরে করলো। হ্যাঁ, এরপরে গাড়িতে আঘাত করলো। তারপরে পিটার হাসকে নিয়ে মোটামুটি একটা জোক চলতেছে। ওই সময় যেটা হয় সেটা হচ্ছে যে তখন কিন্তু ভারত, চীন, যুক্তরাষ্ট্র সবকিছুর একটা কিন্তু আওয়ামী লীগ কিন্তু একটা ত্রিমুখী টানাটানির মধ্যে, যে কাকে রেখা কাকে ই করবে। তখন আইএমএফ লোন আটকায় দিচ্ছে, আইএমএফ কিন্তু লোন আটকায় দিচ্ছে। এদিকে চায়না বলতেছে যে আমরা তিস্তা ব্যারেজ করব, ভারত বলতেছে যে চায়নাকে পাত্তা দেওয়া যাবে না। বিশাল এক অবস্থা। শেখ হাসিনা একই কথা বারবার বলতেন যে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে ওরা আমার বিরুদ্ধে কিছু করবে না। শেখ হাসিনা কিন্তু বারবার প্রতি বছর যেখানে জনসভায় যায় বলে কি যে আমাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ওই সময় ধরেন সবচেয়ে পাওয়ারফুল পার্সন হিসাবে আসে পিটার হাস, যার কিন্তু মানে এমবেসিতে কি হচ্ছে সেখানে কিন্তু তার কোনো ধরনের অ্যাক্টিভিটি আপনি চোখে দেখবেন না। সে খালি আসছে আওয়ামী বিরোধী যতগুলা জোট আছে তাদের সাথে মিটিং নিয়ে। আপনি চিন্তা করেন বিএনপি শামা ওবায়েদ, ফখরুল ইসলাম আলমগীরদের সাথে সে রেগুলার বসতেছে, তারা খালি গাড়ি নিয়ে ঢুকতেছে আর বের হইতেছে, গাড়ি নিয়ে ঢুকতেছে আর বের হইতেছে, তাদের সাথে তার মিটিং চলতেছে। জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের না, জামাতের সাথে অনেক পরে, অনেক জামাতের সাথে হচ্ছে পল্টনের মিটিংটা যখন ব্যর্থ হয়ে গেল, পল্টনের মিটিংটা যখন ব্যর্থ হয়ে গেল 28 অক্টোবরের মিটিংটা, 28 অক্টোবরের মিটিংটা ব্যর্থ হয়ে যাওয়ার পরে পিটার হাস বসলেন জামাতের সাথে। আর তারপরেই জামাত কিন্তু তাদের প্রথম শোডাউন দিল আরামবাগ থেকে, মতিঝিল থেকে প্রথম শোডাউন দিল, এবং তার আগ পর্যন্ত জামাতের কোনো শোডাউন আপনি দেখবেন না, এবং সেটা একটা ব্যাপক শোডাউন ছিল। আমার বিশ্বাস তখন আমি আপনাকে বলছিলাম যে খুব দ্রুত সরকার পতন হয়ে যাচ্ছে, খুব দ্রুত সরকার পতন হয়ে যাচ্ছে। তো তখন কয়েকটা আন্দোলনের ধাপ ছিল এবং তখন একটা পরিকল্পনা ছিল যে 1 কোটি মতো মানুষ জড়ো হবে ঢাকায় এবং তারা গণভবন আক্রমণ করবে। এই ধরনের একটা পরিকল্পনা বারবার হয়ে ভেস্তে যাচ্ছিল, কারণ তাদের মধ্যে কোঅর্ডিনেশন হচ্ছিল না। তো এখন দেখেন খুব পাওয়ারফুল একটা কান্ট্রি, খুব পাওয়ারফুল কান্ট্রির খুব পাওয়ারফুল অ্যাম্বাসেডর, সরকার করলো কি তার সিকিউরিটি কেড়ে নিল। বললো যে তোমার সাথে এখন থেকে কোনো পুলিশ থাকবে না, তুমি আনসার নিতে পারবা, টাকা দিয়ে নিবা। পিটার হাস করলো কি তার ফ্ল্যাগ খুলে ফেললেন, তার গাড়ি থেকে বললো যে আচ্ছা আমি গাড়িতে ফ্ল্যাগই লাগাবো না। এখন আমেরিকান রাষ্ট্রদূত কি আপনার মনে হয় যে পুলিশের ভরসায় ঘুরে, যেখানে আমেরিকান মেরিনসের পুরা আছে, বেইজ আছে এসের মধ্যে আমেরিকান এম্বাসিকে প্রোটেক্ট করার জন্য, তারা তো অবশ্যই সিভিল ড্রেসে আসছে প্রোটেকশন দেওয়ার জন্য। উনি করলেন কি ফ্ল্যাগ খুলে ফেললেন। ডোনাল্ড লু আসলেন, আইসা সে স্টে করলো ইন্ডিয়াতে, তারপর আসলো। এরপরে পিটার হাস চলে গেলে ইন্ডিয়াতে, যাওয়ার পরে সে কিন্তু গায়েব হয়ে গেল, বললো যে পিটার হাস গান। তখন একজন প্রেসিডিয়াম সদস্য সংসদে কি বললেন, হাঁস উড়ে গেছে। আরে হাঁস টাস এখন আর নাই, হাঁস প্যাক প্যাক করে উড়ে গেছে। এখন প্যাক প্যাক করে উড়ে যাচ্ছে না, অ্যাকচুয়ালি তখন জাল অন্যভাবে বিছানো হচ্ছে। তখন কিন্তু আরেকটা ক্যারেক্টারের এন্ট্রি বাংলাদেশে, ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক, আরেক ক্যারেক্টারের এন্ট্রি হলো। পুরো নাটকের মধ্যে আরেক ক্যারেক্টার এসে, মানে আপনি একটা ওয়েব সিরিজ দেখতেছেন সেখানে একটা নতুন ক্যারেক্টার এসে হাজির হলো, সারা কুক, যে কিনা বাংলাদেশে ছিল পূর্বে এবং সে বাংলাদেশের আগাগোড়া নারী নক্ষত্র জানে। তখন সে এসে বসলেন ওখানে এবং সে এসে রীতিমতো সবকিছু গুছাই নিতেছে, মানে সব তার পরিচিত লোক। তখন দেখেন
চিন্তা করে দেখেন বদিউল আলম মজুমদাররা কিন্তু মোটামুটি ঠিক আছে, বাপে পড়লো কিন্তু জিল্লুর রহমান, মনে আছে তখন? তার বাড়ি সার্চ হলো, তার অ্যাকাউন্ট সার্চ হইতেছে, হ্যাঁ তার একেবারে ফেসবুকের যে পেজ সব গায়েব হয়ে গেল, তৃতীয় মাত্রার পেজ টেজ যা আছে সব গায়েব হয়ে গেল। তো তখন আমি যেখানে থাকি আয়ারল্যান্ডে, ডাবলিনের একটা গ্রুপ তাকে হেল্প করে এবং তারা তার ফেসবুক থেকে শুরু করে সবকিছু তারা রিকভার করে দেয়, সম্ভবত মানে কি যেন অ্যাক্রস দ্য বর্ডার বা সামথিং, তাকে হেল্প করে। তখন উনি ওখানে মানে খুব থ্যাঙ্কস জানাইছিলেন ওদেরকে। তো এই টাইপের বেশ কয়েকটা সিচুয়েশনের পরে ওই যে কথিত ছিল, বারবার কথিত ছিল যে ইমরান খানকে চেঞ্জ করে দিলেন ডোনাল্ডু, এবং সবাই বারবার একই কথা বলছিলেন, বিশেষ করে গোলাম মোল্লা রনি। উনি কিন্তু বারবার এসে বলতেন যে ডোনাল্ডু এই এই চৈনিক লোক, মঙ্গোলিয়ান লোক, খালি এই হাসে, উনার হাসিকে এত সহজভাবে নেওয়ার কিছু নাই, খালি হাসে, বাট ওনার ভিতরে যে কি কাজ করতেছে, কি লু ঝড় সে নিয়ে আসবে, এটাকে এত সহজভাবে নেওয়ার কোনো কিছু নাই। তারা খুব ভালো করে জানে যে বাংলাদেশের পাওয়ার কাদের হাতে থাকে এবং এই পাওয়ারটাকে কোথায় ধরে চাপ দিতে হয়। না কিন্তু মানে শেষ পর্যন্ত তো শেখ হাসিনা আরেকটা নির্বাচন করার পরে ডোনাল্ডো শেষবারের মতো সে কিন্তু মানে এক প্রকার মেনে নিয়েই ছিল, সালমান রহমানের সঙ্গে বৈঠক করেছে, আওয়ামী লীগের সঙ্গে কাজ করার অঙ্গীকারও করেছিল, তখন তো দেখলাম যে মোটামুটি এক প্রকার মেনে নিয়েছিল, তাই না রোনাল্ডো? এখন আমি যদি আপনার ক্ষতি করতে চাই আর আপনাকে যদি আমি বারবার ওয়ার্নিং দেওয়া শুরু করি যে আমি আপনার ক্ষতি করব, আপনি তো আপনার বাড়ির উপরে ওয়াল তুলবেন না ভাই, আপনি তো আপনার বাড়িতে ওয়াল দিবেন যে আমি কোনোভাবে এটাকে ঠিক করি। এখন দেখেন ওই যে আপনি যতগুলা নিউজ মানে যতগুলা রিপোর্ট দেখবেন সবগুলাতে সালমান এফ রহমানের নাম, যে এই সালমান এফ রহমান, আনিসুল হক, আরাফাত, এদের জন্যই সরকারের পতন হয়েছে। তো উনারা এসে কি বসে নাই সাবির হোসেন চৌধুরীর সাথে? বসছে তো। তারা এমন ভাবে সবকিছু সেটিং করছে যেখানে সরকারের যেখানে পাওয়ার, মেইন পাওয়ারটা, সেই জায়গাটাকে তারা ডিএস্টাবিলাইজ করে ফেলছে। এবং এখানে আপনি যখন ইউনূস সরকার গঠিত হলো, সেখানে আপনি কাদের রাজত্ব দেখতে পাইলেন? সুজন গ্রুপের, না সুজন গ্রুপে কারা বিলং করে? এই ডক্টর আসিফ নজরুল তো সুজন গ্রুপেরই, উনি বদিউল আলম মজুমদারদের সাথেও আছে, জিল্লুর রহমানের প্রোগ্রামেও আছে। এখন আপনি যখন চিন্তা করবেন যে আপনি তৃতীয় মাত্রা দেখতে থাকলেন, প্রত্যেকটা এপিসোড আপনি বের করে নিয়ে আসলেন, তো এই যে দেবপ্রিয় ভট্টাচার্য, আসিফ নজরুল থেকে শুরু করে আপনি দেখবেন কয়েকটা ক্যারেক্টারই ওখানে কথা বলতেছে, কয়েকটা ক্যারেক্টার কথা বলতেছে। তো তারাই হচ্ছে এই গ্রুপের সদস্য। আর যখন সুশাসনের জন্য নাগরিক, তাদের সবকিছু হয় কোথায়? প্রথম আলো বেসড, ডেইলি স্টার বেসড। ওই ডেইলি স্টার, প্রথম আলো বেসড যখন এখানে হচ্ছে, তখন আপনি ধরে নেন যে এইটা একটা পাওয়ার জোন। তো ডক্টর ইউনূসের যেই সরকারটা ছিল সেটা ছিল সুজন বেসড, এখানে সিজিএস ছিল না।